নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা। গল্পের নাম লক্ষ্মীর পদত্যাগ। লক্ষ্মীমণিকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা গেল না। এত করেও পানের নেশা বলে পানের সরঞ্জাম সব কেনা হয়েছিল। সেও আবার বাংলা পান হলে হবে না, মা গো, হাকুচ তেতো আর রাক্ষুসে ঝাল। তাই ছাঁচি পানি আসছিল, কিন্তু সে এবার জর্দা দাবি করাতে সুজিত দৃঢ়ভাবে সে দাবি নাকচ করে দেয়। বলে, পেরে উঠব না, দাবিটা অন্যায়। এসব তো আছেই। তাছাড়াও এখন সরকার পর্যন্ত ড্রাগ আর ক্যান্সারের বিরুদ্ধে নেমে পড়েছে। চারদিকে সেই বাবদ প্রচারও হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জর্দার মতো একটা নেশার জিনিস যে দাবি করে তাকে পুলিশে দেওয়া উচিত। শেষের তিনটে শব্দ সুজিত একটু যুধিষ্ঠিরের স্টাইলে ইতিগজর মতো নিচু স্কেলে বলল। স্কেলের এই ওপর নিচ পেশাদার আবৃত্তিকারদের মতোই সুজিত মিতুদের অভ্যেস হয়ে এসছে। মিতু বলে, শুনেছ লক্ষ্মী, দাদা কি বলছেন? ক্যান্সার অসুখ জানো? সাংঘাতিক যন্ত্রণা। জর্দা খেলে সে অসুখ হতে পারে। লক্ষ্মী বলে, ক্যান্সার আর জানবো নি বৌদিদি, গোবিন্দ ঠাকুমা তো তাতেই গেল। জর্দা খেয়ে খেয়ে গন্ধ ভুড়ভুড়ি হয়ে সে বসে থাকতো বুড়ি। এখন বোঝো ঠেলা। তা সে নেশা গোবিন্দর বাপ আবার আমাকেও ধরিয়েছিল কি না? অর্থাৎ লক্ষ্মীমণি জ্ঞান পাপী। কত ধানে কত চাল সে বিলক্ষণ জানে। মিতু তখন বলে, এইসব নেশার জিনিস খাওয়া সরকারও আজকাল পছন্দ করছে না। লক্ষ্মী ভয়ে ভয়ে বলে, ওরে বাবা, জর্দাও আবার ওইসব ড্রাগ মাকের মতো পড়ে থাকে নাকি? তার ভেতরেই পড়ে? মিতু গাঁই গুঁই করতে থাকে, না ঠিক ড্রাগ নয়, ওই ড্রাকের মতো আর কি, তাই না বৌদিদি? ও আবার খেয়ে কাজ নেই। লক্ষ্মীমণির কথায় মিতু আশ্বস্ত বোধ করে। কিন্তু লক্ষ্মীমণি যখন টবলুর মতো গোবিন্দভোগ চালের ভাত খাওয়ায় বায়না ধরল, আর ব্রত পার্বণ একাদশীর দিনে সাদা ময়দার খান কতক লুচি, বেগুন ভাজার রসগোল্লা কিংবা দানাদার দিয়ে, তখন সুজিত মিতু পড়ে গেল মহা ফাঁপড়ে। কনফারেন্স বসল। মিতু বলল, দেখো, বাড়িতে যদি আমার শাশুড়ি থাকতেন তাকে তো আমরা এইরকমই দেবার চেষ্টা করতাম। সুজিত উত্তপ্ত হয়ে বলল, লোকজন আর আমার মা এক হলো? মিতু বলল, সেটাই তো ভাববার দিন এসেছে। ওরাও মানুষ, আমরাও মানুষ। ওদের নইলে আমাদের চলে না সত্যি। ওরা তো পেটের জন্যই আসে। যদি খেতে ইচ্ছা হয় পারলে সেটা দেয়া উচিত। সুজিত বলল, তুমি তো ওকে আমাদের সঙ্গে সমান করেই খেতে দাও নাকি? আগেকার মতো বাসি রুটি আর লোকজনদের বেগুন ভাজার কালে পড়ে রয়েছে সেই এখনও? মোটেই না। মিতু জোর গলায় বলল, বাড়িতে যখন যা হয় দিই তো বটেই, অনেক সময় নিজে না খেয়েও ওকে দিই। সুজিত বলে, হ্যাঁ, এটা তো আমি প্রায় দেখি। তাহলে তাহলে যেটা পারবো না সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মিতু ছাড়বার পাত্রী নয়। বলল, যদি পারতুম তাহলে? সুজিত বলল, পারলেও না। আমরা যেরকম খাচ্ছি ওরও সেই রকমই খাওয়া উচিত। এক আধ দিনের শখের কথা আলাদা। আমার মা হলে তাকে আমি দিতুম, কিন্তু লক্ষ্মী বলেই দেবো না। এতে আমাকে বুর্জোয়াই বলো আর প্রতিক্রিয়াশীলই বলো, এভাবে তুমি লোক রাখতেও পারবে না। যত আদর দেবে তত বাঁদর হবে। সব মানুষ সমান বলে নাচানাচি করলেই সমান হয় না মিতু। জ্ঞান, গম্যি, বিচার, বিবেচনা এইসবে আসমান জমিন ফারাক থাকবে।
আর মানুষ সব হাত পা গুনে গুনে সমান হয়ে যাবে। আবদার না? মিতু বলল, তুমি অত উত্তেজিত হচ্ছ কেন? আমাদের কোথাও একটা লজিকের ফ্যালাসি হচ্ছে, সেইটা ধরবার চেষ্টা করছি খালি। সুজিত বলল, দেখো, অফিসেও অফিসার্স ক্যান্টিন অন্যান্য কর্মচারীদের ক্যান্টিন থেকে আলাদা। এটা শুধু শ্রেণী বৈষম্য নয়, যে যার আয় অনুযায়ী খাদ্য খাতে ব্যয় করবে, এটাই তো স্বাভাবিক। নিজের বাড়িতে তুমি বরাবর রাঙা চালের ভাত আর পুঁই চচ্চড়ি খাও। নবাব বাড়িতে চাকরি করছো বলে রোজ নবাবের মতো মুর্গ মশাল্লাম খেতে চাইবে? সেটা চলবে না, ঠিক হবে? মিতু বলল, ভাববার বিষয়। সত্যি, অধিকার, ভোগ, আধার ভেদ, আয় অনুযায়ী ব্যয়, শ্রেণী বৈষম্য, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, আমার ছাই মুন্ডু সবই যেন গুলিয়ে যাচ্ছে। সত্যি বলছি তোমাকে, ছোট ছেলে মেয়ে আমি ওই জন্যই রাখতে পারি না। টুবলুর দাদা দিদির মতো বয়সের একটা বাচ্চা আমার বাড়ি কাজ করবে, আর টুবলু রোজ ডিম, কলা, দুধ খাবে, আর সে খাবে না। টুবলু ইস্ত্রি করা ভালো জামাকাপড় পরবে, সে পরবে না। এরকম ঘটতে থাকলে বাবা আমি ঘুমোতে পারবো না গো। সুজিত নরম গলায় বলল, এই দেখো, তুমি ক্রমাগত গ্রাউন্ড শিফট করতে থাকলে আমি কি করে পেরে উঠব? বাচ্চার কথা আলাদা, এই তো তোমার চেয়েও বয়সে বড়, যথেষ্ট স্বাস্থ্যবতী এক মহিলা, যে তোমাকে দিয়ে অর্ধেক কাজ করিয়ে নিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে আছে, আর যখন তখন গোবিন্দভোগ, গোপাল ভোগ ইত্যাদি দিয়ে আমাদের ব্ল্যাকমেল করছে। মিতু পুরনো কফি হাউজি কায়দায় টেবিলটা চাপড়ে বলে উঠল, দারুণ বলেছে তো। দ্য ওয়ার্ড আমাদের দুর্বলতা, অসহায় অবস্থা ইত্যাদি সুযোগ নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। এর ফলে হাইপার টেনশন, ইস্কিমিয়া, নিউরোসিস এসব হতে পারে। ইনফ্যাক্ট আমার বোধহয় সবগুলোই হয়েছে। বুকে চাপ, মাথা গরম, যখন তখন কেঁদে ফেলি। সুজিত বলল, কাঁদো কাঁদো দেখি প্রায়ই, কিন্তু একেবারে কেঁদে ফেলতে তো দেখিনি কখনো। বাথরুমে কাঁদি গো, লোকেদের যেমন বাথরুম সং, আমার তেমনি বাথরুম কান্না। সুজিত বলল, বলো কি? এক্ষুনি যা হয় একটা হেস্তনেস্ত করো, বাথরুমে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো, সর্বনাশ। সুতরাং মিতু লক্ষ্মীমণিকে বলল, ছেলে স্কুলে যাবার সময় তাড়াতাড়িতে একটু আলু ভাতে ভাত খেয়ে যায়। টিফিন কি নেয় আর কতটুকু খায় সে তো নিজেই দেখো লক্ষ্মী। আমরা নিজেরা তো আর রোজ রোজ গোবিন্দভোগ খাচ্ছি না। তাছাড়া লক্ষ্মী, রেশনের চালও তো আমরা খাই না, তোমাকে দিইও না। লক্ষ্মী একটু মুচকি কেঁদে বলল, টুবলুমণির বৃত্তান্ত তো আমারও বৌদি। কোনো মতে দুটো নিরিমিষি ভাত মুখে তুলি। আমাদের আমতিতার চাল, সে বলে মিষ্টি কত, এসব চাল আমাদের মুখে রোচে না। সে 5.5 টাকা দিয়েই কিনুন আর 6.5 টাকা দিয়েই কিনুন। তাছাড়া আপনি তো আর বেদবা নন, বেদবা হলে বুঝতেন সেদ্ধ চাল দিয়ে নিরিমিষি খাবার কি কষ্ট। তেমন তেমন বেদবা সেদ্ধ চাল ছোঁবেই না। মিতুর ভীষণ রাগ হয়ে গেল, কিন্তু সে অলক্ষণে কথাটাকে হজম করে একটু কড়া গলায় বলল, তোমাকে তো অনেক দিনই বলেছি ওসব মাছ খাবো না, ডিম খাবো না, ছাড়ো। ওসব মানাটাই অন্যায়, যত সব বাজে সংস্কার। 2 দিন অন্তর তোমার ব্রত পার্বণ, ওসব কাজ করতে গেলে চলে না। আর মাছ খাও না বলে তো বড়ি, বড়া, শাক যা যা ভালোবাসো সবেরই তো জোগাড় রেখেছি। পেঁয়াজ রসুন খাচ্ছ তো দুবেলা। লক্ষ্মী বলল, কি এত বড় কথা বললেন বৌদি? বামুন কায়েতের ঘরের বেদবা নই বলে কি আমি বেদবা নই? পাপ পুণ্যের জ্ঞান নেই? 2 ভাতের জন্য কি শেষে নরকে যাব? বলে লক্ষ্মী দুম দুম করে অপসৃত হলো। খাবার সময় গুরু গম্ভীর চালে বলল, না খেয়ে গেরেস্তের অকল্যাণ করবনি, কিন্তু এমন মেলাচ্ছ বাড়িতে আমি আর থাকছি নি। কাচারি বাড়ির মা মেম সাহেব নয়, নিজে বেদবা, বলতে কি তার যা, বোন, বড় মেয়ে, গুটি শুদ্ধ সব বেদবা।
তুমি যদি মত বদল না করো তো বৌদি আমি সেখানেই চলল। অর্থাৎ মত বদল করলেই সে ম্লেচ্ছ বাড়িতে থাকতে পারে। মিতু তখন সাহস সঞ্চয় করে বলল, তাই যাও, আমি মত বদল করতে পারবো না। সুজিত অফিস থেকে ফিরে যথারীতি মিতুকে দেখতে পেল না। মিতু মিতু হাঁক ছাড়ি মিতু নেই গো বাড়ি। অথচ বাড়ি থাকারই কথা। মিতুর স্কুলও তার ছেলের মতো 8:30টায় আরম্ভ হয়ে 2টোয় শেষ হয়। আজ শনিবার, ছুটি। যাই হোক, শেষে সুজিত খুব একটা কাব্যগ্রন্থি দৃশ্য দেখতে পেল। মিতু বসে আছে বারান্দার বাগানে, হাতে একটা আধফোঁটা গোলাপ। পাশ থেকে মুখ দেখা যাচ্ছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না। সুজিত বলল, হ্যালো লেডি শাহজাহান ইন মুঘল মিনিয়েচার। মিতু মুখ ফেরালো না। সুজিত বলল, ভুল হয়ে গেছে, হ্যালো লেডি নেহরু উইথ আ ভলিউম অফ রবার্ট ফ্রস্ট। মিতু মুখ ফেরালো না। তখন সুজিত কড়া ধমক দিয়ে বলে উঠল, এই মিতু, ওই কপালে কি পড়েছ? মিতু এবার মুখ ফেরালো। মুখ থমথম করছে, চোখ ছায়া ঘনাইছে বনে বনে। নামলো বলে বলল, কপালে কি পড়েছি? পোড়া কপালে লোকে কি পড়ে গো? বলি রেখা ঠেকা হয়েছে বোধহয়, আর কিছু হওয়ার নেই, শেষ শেষ সব শেষ। সুজিত প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে বলল, কানপুর থেকে চিঠি এসেছে নাকি কোনো? বাবা মা ভালো আছেন তো? সুজিতের নিজের বাবা মা গত। মিতুর বাবা মা ছোট ভাইয়ের কাছে কানপুরে থাকে। তাদের দেখতে যেতে পারে না বলে মিতু এমনিতেই একটু কাতর হয়ে থাকে সব সময়। মিতু এবার উঠে দাঁড়িয়ে ডুকরে উঠল, বাবা মা ভালো আছে, কিন্তু এদিকে সর্বনাশ হয়ে গেছে, লক্ষ্মী চলে গেছে। সুজিত হাতের ব্রিফকেসটা নাড়িয়ে বলল, লক্ষ্মী চলে গেছে মানে? আসছে বলো, 14 মাসের বকেয়া, বাড়তির ডিএ, বাবা লাগাও, পোলাও, মাংস, বিরিয়ানি, কোপ্তা, কাবাব। মিতু বলল, আমার সর্বনাশ হয়ে গেল, আর তুমি বলছো পোলাও মাংস? বলতে তোমার মুখে একটু বাঁধলো না? সুজিত বলল, কিসের সর্বনাশ তোমার? লোক আছে, এই অন্ধ মোহে আপাদ মস্তক আবৃত্ত হয়ে তুমি কাপড় কাচ্ছিলে, রান্না করছিলে, মশলা বাটছিলে, বাসনটাও বোধহয় ধুচ্ছিলে। হ্যাঁ, কাঁচের বাসন, ও বড্ড ভাঙত। আর আমি দিবারাত্রি গাইছিলাম, এ মোহ আবরণ খুলে দাও হে। আমার সেই প্রার্থনা প্রভু শুনেছেন। ব্যাস, এবার থেকে মোহমুক্ত, সত্যের আলোয় আলোকিত সংসার। মিতু হেসে কেঁদে বলল, ঠিক বলেছ, তুমি রাগ করোনি? সুজিত বলল, ঠিক বলছি, আমি রাগ করিনি। মিতু বলল, ঠিক বলছো, তুমি আমায় সাহায্য করবে? সুজিত বলল, ঠিক বলছি, আমি তোমায়, হ্যাঁ হ্যাঁ, সাহায্য? কিসের সাহায্য? কখন সাহায্য? কেমন সাহায্য? আমি তো এ বিষয়ে কিছুই কমেন্ট করিনি। মিতু বলল, ওরে আমার মায়ের আঁচল চাপা গোবর গণেশ, কোলের ছেলেটি রে, কিসের সাহায্য? কেমন সাহায্য? কখন সাহায্য? তাই না? খালি কেনটা জিজ্ঞাসা করনি? এই আমার 14 পুরুষের ভাগ্যে দেখাচ্ছি এবার তোমায়, কে কি কেন কবে কোথায়, এসো আমার সঙ্গে। টুবলু এই সময় মায়ের হাতে বাবার খোয়ারের গন্ধ পেয়ে এসে পৌঁছেছে। ফ্রাইড সাহেব বলেন, ছেলেরা বাবাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। সেই পরম বীর পুরুষ বাবা, যিনি নাকি সব প্রশ্নের শেষ উত্তর, সব সমস্যার শেষ সমাধান, সেই পিতা স্বর্গপিতা ধর্মকে ছেলেরা ভালোবাসে খুব। কিন্তু তিনি বেকায়দা পড়লেও ছেলেরা বিপুল আনন্দ লাভ করে। টুবলু দেখল সদ্য অফিস ফেরত বাবার কোনোই ধরে তার মা বীর বিক্রমে তাকে বারান্দার থেকে বসার ঘরে এনে ফেলেছে। বাবার মুখ কাঁচুমাচু, মায়ের মুখে ট্র্যাডিশনাল মহিষমর্দিনীর হাসি, সেই দেবী যিনি বধ করবার সময় হাস্যমুখে থাকেন। টুবলু কে কি কেন কবে কোথায়টুকু শুনতে পেয়েছিল। হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা, বাবা একটা ধাঁধাও পারেনি, ও বাবা পারোনি। বাবা করুণ নয়নে ছেলের দিকে চেয়ে বলল, ধাঁধা নয় বাবা, রাধা। রাধা? টুবলু প্রথমটা বুঝতে পারেনি, কিন্তু মহা চালু ছেলে সঙ্গে সঙ্গে ধরতে পেরে বলল,
বাবা, তুমি মায়ের কাছে রান্না শিখবে আজ থেকে, এখন থেকে? আজকে আজকে আমরা তোমার রান্না খাবো। বাবা, আজকে কাটলেট শেখো না। আমার বন্ধু পার্থর বাবাও তো রান্না করে। বেডটি না দিলে পার্থর মা আর পার্থ ঘুম থেকে ওঠেই না। বাবাকে দিতেই হয়, তা নয়তো পার্থর ভোরবেলা পড়া মুখস্থই হবে না, স্কুল যাওয়াও হবে না, পার্থর বাবার অফিসের রান্নাও হবে না। মিতু বলল, দেখলে? সুজিত বলল, দেখলুম, শুনলুম। মিতু বলল, দেখলেও শুনলেও কিন্তু কিছুই বুঝলে না। গ্রিন রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ফ্রেঞ্চ রেভলিউশন, এই তিনটে তো মোটে জানো। বোলশেভিকটাকে তো পাত্তাই দাও না। এদিকে নীরবে নিভৃতে যে কিভাবে কিচেন রেভলিউশন হয়ে যাচ্ছে তার খবরই রাখো না। রাখবে কেন? রাখলে যে অসুবিধা, নিজেকেও যে সে রেভলিউশনে সামিল হতে হয়। পার্থর বাবা বেডটি দেন, এ খবর তোমার ছেলেও রাখে। আমি উপরন্ত খবর রাখি যে তিনি স্পেশালিস্ট। প্রেশার কুকারে বসালে কতটা চালে কতটা জল দিতে হবে এই তথ্যও তার জানা। কাজেই রান্নার লোক ওদের লাগেই না। ঠিকে লোক আছে, সে না এলেও সে আর লেবার। ছেলে ঘর ঝাড়লো তো বাবা ঘর পুছলো, বাবা ঘর পুছলো তো মা বাসন মাজলো। এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো কথাই নেই, কোনো লক্ষ্মী অলক্ষ্মীর তোয়াক্কাই করতে হয় না। কিন্তু আমার বাড়ির মানুষটার দেখো, সর্বক্ষণ অনুজ্ঞায় কথা বলছেন। ইম্পারেটিভ মোড, পোলাও মাংস লাগাও, কেন লাগাই বলা যেত না। লাগানো যাক বললেও তো খানিকটা কর্মীসানা প্রকাশ পেত। সুজিত বলল, ঠিক আছে ঠিক আছে, এত গঞ্জনা আমি সইব না। কারেঙ্গেই আমারেঙ্গে। আজ থেকে এ বাড়িতে ভাব বাচ্চ চালু হলো। এই অকাল কুষণ্ড, এই পক্কটা টবলুটা ভাব বাচ্চ আর কর্ম কর্তৃবাচ্যের অ্যাপ্লিকেশন হবে এখন থেকে বাড়িতে। লিখে রাখবে, শিখে রাখবে। অ্যাডভান্স স্টাডি 2-1 বছর পর থেকেই দরকার লাগবে। আচ্ছা মিতু, চাটা তাহলে পাওয়া যাক? মিতু বলল, অবশ্যই। আজ আমার শনিবারের ছুটি, কাল রবিবার, এই 2 দিন কর্তৃবাচ্য। টবলু, লক্ষ্য কর, আমি চা করছি, দিচ্ছি। টবলু বলল, সোমবার কী হবে মা? মিতু বলল, সোমবারে তোমার বাবা যদি বলে খাওয়া যাক, আমি বলবো নিশ্চয়ই নিশ্চয়ই হয়ে যাক। টবলু বলল, তারপর? এগুলো সব ভাববাচ্ছ মা? সবই ভাববাচ্ছ বাবা, সুজিত হৃষ্ট মুখে বলল। আরেকটা কি খটমটে যে বলল তখন, সেটা কবে হবে বাবা? কে খটমট? সুজিত উৎসাহিত হয়ে বলল, কর্ম কর্তৃবাচ্য। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই হবে। যেমন ধরো, আমি যখন বলবো রান্নাটা এবার করা যাক, তখন তোমার মা বলবে, হ্যাঁ হ্যাঁ রান্না হচ্ছে। এই হলো গিয়ে তোমার কর্ম কর্তৃবাচ্য। এই সুন্দর কৌতুকপূর্ণ গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সেই বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।